তখন আমাদের কাছে হুমকি আসা শুরু করলো যে এই টাইপের পোস্ট করা যাবে না। আর তখন আমার মডারেটর যারা ছিল তারা বললো যে ভাই আমরা কি টাইপের পোস্টগুলো করব। কারফিউ জারি করলো যে কেউ বেরোতে পারে না। আমরা তখন পত্রিকাতে আমরা তখন পত্রিকা আমাদের বাসায় দিচ্ছে না, আমরা কোনো মতো খবর পাচ্ছিলাম না যে কি হবে। আসলে জুলাই আন্দোলন 2024 এই স্মৃতি, এই বিষয়টা যদি মাথায় আসে সবার আগে প্রথমে মনে পড়ে যে কোটা আন্দোলনটা যে 2018 সালে শুরু হয়েছিল। আমরা দেখলাম যে হঠাৎ করেই 2018 সালে সেই রায়টা আবার আমাদের এখানে চলে আসলো এবং আমরা দেখতে পেলাম যে 56% যে কোটাটা সেটা আবার হুট করেই বাস্তবায়ন শুরু হয়ে গেল। তখন আসলে আন্দোলনটা ছিল ছাত্র সমাজের। আমরা তখন আর কি সবাই মিলে যে এটা কিভাবে সম্ভব যে 56% কোটা এটা আবার আসলো, এটা তো আমরা মেনে নিতে পারতেছিলাম না। তখন পর্যন্ত আন্দোলনটা ছিল শিক্ষার্থীরা তখন আন্দোলন শুরু করে, তার মাঝে ঈদ আসে, ঈদের পরে যখন আবার আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী এখানে সবারই অংশগ্রহণ ছিল। সবাই মিছিল নিয়ে এখান থেকে কখনো রায়শা বাজার, কখনো দেখা গেল যে পল্টনে তারা অবরোধ করলো। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে তারা কখনো আন্দোলন করে নাই, তারা কোটার আন্দোলনের পক্ষে তারা নিজেরাই ঢাকার মাঝখানে শক্তিশালী একটা অবস্থান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। কিন্তু এই আন্দোলন চলছিল এবং সরকার যেহেতু এই আন্দোলনের সঠিক রায় দিচ্ছিল না, তারা আদালতের দিকে মুখ ফিরে তাকিয়েছিল যে আদালতে যা রায় দিবে তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এরকম একটা যৌক্তিক আন্দোলন সরকার এত পিছিয়ে রাখবে বা অপেক্ষা করতে হবে, এটা আসলে তখন এটা ছিল না একদম আর কি, সবার কারো কাছে এটা পছন্দের মতো ছিল না। যার ফলে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়, তাতেও তেমন একটা কাজে আসে না। তারপর দেখা গেলো যে শিক্ষার্থীদের আন্দোলন যখন খুব গাঢ় হয়ে গেল তখন দেখা গেলো যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়ে গেল, যে একটা সংবাদ সম্মেলনে সাবেক ফ্যাসিস্ট সরকার সে বলল যে এই শিক্ষার্থী আন্দোলনকে সে বলল যে তারা রাজাকার। আসলে তখনই সরকার বিরোধী আন্দোলনটা শুরু হয়ে গেল। সব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাত 12টার সময় মেয়েদের হল থেকে মেয়েরা তাদের খালা বালিশ এগুলো নিয়ে চলে আসলো একদম মিছিল করার জন্য। সব শিক্ষার্থীরা রাতের মাঝখানে তারা একদম 12টার মাঝখানে তারা বিশাল এক শোডাউন দিয়ে তারা দেখা গেলো যে কে কে রাজাকার এই বিষয়ে তারা স্লোগান দেওয়া শুরু করলো। এর থেকে আমরা দেখতে পেলাম যে তখনই আন্দোলনটা হয়ে গেল একদম সকল শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণের আন্দোলন শুরু হয়ে গেল। এবং আমরা দেখতে পেলাম যে এরপরে সরকার এবং ছাত্রলীগ, যে সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ, তারা শিক্ষার্থীর উপর চড়া হওয়া শুরু করলো। এরপরে দেখা গেলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু বন্ধ হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখনও কিন্তু মাঠে ছিল, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পন্ন অনাবাসিক ছিল। তারা সব সময় যে কোনো অবস্থাতেই এই পুরান ঢাকায় সব জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দখলেই ছিল। এবং এরপর দেখা গেলো যে সবকিছু যখন বন্ধ, শাটডাউন ঘোষণা করা হলো এবং সাধারণ শিক্ষার্থীরা তখন বের হতে পারছে না, তখন কিন্তু বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরাট অবদান ছিল। এবং যাত্রাবাড়িতে দেখা গেলো যে তখন সেখানে একটা ছাত্র জনতার পাশাপাশি জনতা যারা আছে তাদেরও একটা বিরাট অবস্থান আমরা দেখতে পেলাম। এবং উত্তরাতে, তারপর মিরপুর 10-এ সব শিক্ষার্থীদের আমরা অবস্থান দেখতে পেলাম। এবং এরপরে দেখা গেলো যে তারা লকডাউন একটা মতো ঘোষণা করলো, যে কারফিউ জারি করলো যে কেউ বেরোতে পারে না। আমরা তখন পত্রিকাতে তখন পত্রিকা আমাদের বাসায় দিচ্ছে না, আমরা কোনো মতো খবর পাচ্ছিলাম না যে কি হবে। রেডিওতে একবার শুনতে পেলাম যে এরকম গঠন হচ্ছে, কিন্তু তারা খুব ভালোভাবে তারা প্রকাশ করতে পারছিল না। আমরা সবাই ভয়ে থাকতাম। মেসেজ যখন থাকলাম, হঠাৎ করে আমরা যখন বের হলাম দেখলাম যে বাইরের পরিস্থিতিকে জানার জন্য শুনলাম যে লক্ষ্মীবাজার 5 জন মারা গেছে, একজন শিশুও মারা গেছে। আমরা ঠিক বুঝতেছিলাম না যে কি করব। এমন অবস্থায় ছিলাম আমরা যে আসলে বুঝতে পারছিলাম না দেশে কি হচ্ছে না হচ্ছে। এতটুকু বুঝতে পারতেছিলাম যে হাজার হাজার মানুষ এখানে মৃত্যুবরণ করছে, অনেকে আহত হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছিলাম। সবার উপরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে না, এই সরকার আর রাখা যাবে না। এই সরকার ফ্যাসিস্ট সরকার, এই সরকার মানুষকে গুম খুম করে, এরা গণতন্ত্র হরণ করে, এরা আমাদের অধিকার ঠিক মতো দিতে চাচ্ছে না। তখন এই ছাত্র জনতার আন্দোলন থাকলো না, তখন ওই সবার অংশগ্রহণের একটা আন্দোলন তখন হয়ে গেল। তখন আমরা দেখতে পেলাম যে কারফিউ জারির মধ্যেও যেইভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এবং বিভিন্নভাবে দমন নিরূপণ করা শুরু করলো শিক্ষার্থীদের, যেমন যারা সমন্বয়ক ছিল তাদেরকে তারা আটক করলো এবং সেটা আবার কাকতালীয়ভাবে তারা ছেড়ে দিল। আন্দোলনটা তখনই শুরু হয়ে গেল। তখনই মূলত বিভিন্ন দলের যারা আছে তারা এতে অংশগ্রহণ করে এবং একটা সবাই সব দিক থেকে অংশগ্রহণ করার ফলে দেখা যায় এই সরকার, ফ্যাসিস্ট সরকারটা একদম কোণঠাসা হয়ে যায়। এবং কোণঠাসা হওয়ার ফলে দেখা হলো যে তারা নরবর অবস্থায় পরিস্থিতি হয়। তখন তারা বিভিন্ন আলাপ আলোচনা আসে যে কিভাবে সমাধান করা যায়, কিন্তু সেটা আর সাধারণ রক্তের উপর দিয়ে সমন্বয় সেটা যায় নাই। যার ফলে দেখতে পেলাম যে আমরা
এই সরকারকে তারা পতন করার জন্য মিছিল মিটিংয়ের করে এবং সরকারকে পতন হয়ে গেল। এবং আমি যখন কারফিউ যখন হয় তখন আমার বাড়ি থেকে বলতেছিল বাসায় চলে আসার জন্য। আমি মূলত তারপর আমার যেহেতু একটা বাইক ছিল, আমি তখন কারফিউর মাঝখানে এক শিডিউল ছিল যে 2 ঘন্টা, তখন আমি বাড়িতে চলে যাই। এবং বাড়িতে চলে যাওয়ার ফলে যখন দেখতে পেলাম যে প্রত্যেকটা রাস্তায় একদম কালো হয়ে আছে, মানে তখন বুঝতে পারলাম যে এই জায়গায় হচ্ছে যে আগুন দেওয়া হয়েছে। এবং আমি আরো দেখতে পেলাম যে উত্তরা দিয়ে আমি যাচ্ছিলাম, যেহেতু আমার বাসায় ময়মনসিং ছিল, তখন দেখলাম যে বিআরটিসি বাস একটা পোড়ানো হয়েছে। তারপর হচ্ছে যে ওইখানে রাস্তায় সব জায়গায় আগুন দেওয়া, মানে হচ্ছে এইখানে যে একটা বিশাল যে একটা আন্দোলন হয়েছে বা এখানে ছাত্রীরা অংশগ্রহণ করছে, এটা কিন্তু আমরা তখন কিন্তু বুঝতে পারি। এবং এরপরে যখন আমাদের কিন্তু আরেক দিক থেকে আমরা বিভিন্নভাবে এই আন্দোলন করছি। যেমন আমার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমার মডারেটর ছিল, যেহেতু আমার গ্রুপে 1 লাখের উপর মেম্বার, তখন দেখা গেলো এই গ্রুপে প্রচারণার একটা বিশাল একটা ব্যাপার আছে। তখন আমাদের কাছে হুমকি আসা শুরু করলো যে এই টাইপের পোস্ট করা যাবে না। আর তখন আমার মডারেটর যারা ছিল তারা বললো যে ভাই আমরা কি টাইপের পোস্টগুলো করব। তখন আমি বললাম আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, যারা পোস্ট করবে সকল পোস্টে আমরা সেগুলো অ্যাপ্রুভ করব। এবং এটাও আমাদের এক ধরনের অংশগ্রহণ। যার কথা আমরা দেখলো জগন্নাথ ছিল যত আন্দোলন আছে সব ভিডিওগুলো আমরা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করি এবং শেয়ার করি। এতে দেখা গেলো যে কমেন্টে এবং অ্যাডমিন হিসেবে আমার কাছে এসে কয়েকজনে বলতেছিল যে এসব করা যাবে না, এরকম বলছে। কিন্তু আমি তখন বললাম যে না, এইসব যেহেতু সাধারণ শিক্ষার্থীদের পোস্ট, এসব আমরা পোস্ট করবই। এই আন্দোলন যেহেতু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি এটা আন্দোলনটা হচ্ছিল যে সকল জনতার, তাই আমরা বলবো যে যারা শুধু মনে করে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেটা কিন্তু না। শিক্ষার্থীদের আন্দোলনের বাইরে গিয়ে এটা কিন্তু সরকারের একটা পতনের কিন্তু একটা আন্দোলন ছিল, যাতে অংশগ্রহণ ছিল হচ্ছে সকল জনতার অংশগ্রহণ ছিল। এই জুলাই 2024 আন্দোলনের এই 1 বছর পূর্ণ হয়ে গেছে। আমরা এই আন্দোলনে আমরা আসলে ধর্মমত নির্বিশেষে আমরা চাই যে একটা গণতান্ত্রিক একটা দেশ, যেখানে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমার বয়স এখন প্রায় 26 বছর, কিন্তু আমি এখন পর্যন্ত ভোটই দিতে পারি নাই। আমি কোনো পর্যন্ত এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যাই নাই। তাই গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, যেখানে দল মত নির্বিশেষে সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এগিয়ে আসবো। যেখানে যে দুর্নীতি থাকবে না, যেখানে কোনো রকম স্বজনপ্রীতি থাকবে না, যে নেতৃত্ব দিবে এবং তারাই যেন পরবর্তীতে নেতৃত্বে আসে এবং ভালো যারা আছে তারাই নেতৃত্ব আসে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং জুলাই আন্দোলন আমাদের সবারকে প্রত্যাশা পূরণ করুক এবং সকল শিক্ষা এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যেন সমতা প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের প্রত্যাশা। এবং নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে থাকবে না আহাজানি, থাকবে না যেখানে স্বৈরাচারী বিষয়টা থাকবে না, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশে আমরা চাই।